হ্যালো সবাইকে, ওয়েলকাম টু টুডেস ক্লাস। ওই যা যা বলা লাগে আর কি সব কিছুই। আচ্ছা, লাস্ট দিন অবধি আমরা কী দেখলাম? লাস্ট দিন অবধি দেখলাম হচ্ছে গিয়ে 1857 মহাবিদ্রোহ। তারপরে আসলো মহারানীর ঘোষণাপত্র 1858-তে। মহারানীর ঘোষণাপত্রতে কোন পদ সৃষ্টি করা হলো? রিজু বল। মহারানীর ঘোষণাপত্র দিয়ে কোন পদ সৃষ্টি করা হলো? হ্যাঁ, ভাইসরয়। ভাইসরয়। ভাইসরয় কথাটার অর্থ কি? রাজপ্রতিনিধি। আচ্ছা, এবার আজকের ক্লাস শুরু হবে ভাইসরয় দিয়ে। 1858 থেকে, তাই তো, 1947 অবধি যত ভাইসরয়রা এসছে তার মধ্যে যারা যারা ইম্পর্টেন্ট তাদের সম্পর্কে আমরা এখন দেখব। ঠিক আছে, তো শুরু করি। কারো কোনো ডাউট নেই তো? কোনো সমস্যা নেই? যদি আগের দিনে কিছু জিজ্ঞেস করার লাগে তাহলে জিজ্ঞেস করে নিতে পারো, তাহলে তারপর শুরু করছি। ভাইসরয়দের সময়কালটা খুব একটা ইম্পর্টেন্ট না, যেইভাবে ডাইরেক্ট জিজ্ঞেস করবে না যে এই ভাইসরয় কত থেকে কত সাল অবধি শাসন করেছে। প্রতীক প্রতীক আম আর তীর না, আম গাছের পাতা আর তীর, এটা বিলি করতো মানুষের কাছে। আর এর মাধ্যমে মানে খবর দিত যে বিদ্রোহ শুরু হয়ে গেছে, তোমরা সবাই রেডি হও, এরকম ব্যাপার আর কি। প্রতীক, ওটা আর কি একটা সিম্বল ছিল। ওই আরেকটা যেটা দেখলাম, ওটা যেমন ছিল ওদের প্রতীক যেটা শাল গাছের ডাল, যেটা শাল গাছের ডাল, ওটাও আছে, ওটাও। আচ্ছা, প্রথম, আচ্ছা, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এর আমলেই আসলো মহারানীর ঘোষণাপত্র এবং তার সময় থেকে শুরু হলো ভাইসরয় পদ। এবার তাহলে প্রথম ভাইসরয় কে? হ্যাঁ, তাহলে এইটা কি আলাদাভাবে লিখতে লাগবে যে ভারতের প্রথম ভাইসরয় এটা কে? লর্ড ক্যানিং। এটা একটা বেসিক বুদ্ধিতেই চলে আসে। এবার উনি কি কি করেছিল দেখে নি। উনি করেছিল আইপিসি। আইপিসি কি? ইন্ডিয়ান পিনাল কোড, বা আগে যার অধীনে মানুষকে শাস্তি দেওয়া হতো। বোঝা গেল? শাস্তি দেওয়া হতো মানে এই লাস্ট কিছুদিন আগে এসছে ভারতীয় ন্যায় সংহিতা। কি এসছে? ভারতীয় ন্যায় সংহিতা। এই আইপিসিকে রিপ্লেস করে বলতো না, এত নম্বর ধারায় তোমাকে 7 বছরের ফাঁসি আর 13 বছরের খুন এই জেল দেওয়া হলো। ঠিক আছে, মানে 7 বছর ধরে ফাঁসি দেবে, যেই মরবে ভাব তখন এবার তুলে নেবে, ব্যাপারটা ছিলাম না। যাই হোক, এবার এইটা চালু করেছিল কে? লর্ড ক্যানিং। আচ্ছা, আর কি আছে? প্রথম ভাইসরয়, এটা তো আছে। আর উনি চালু করেছিল হচ্ছে গিয়ে পোর্টফোলিও সিস্টেম। পোর্টফোলিও ব্যবস্থা চালু করেছিল, মানে লর্ড ক্যানিং এর সালটা কত দরকার পড়বে না, ওই 1858 থেকেই হবে, 2 বছর 3 বছর মতো ছিল হয়তো। আচ্ছা, পোর্টফোলিও ব্যবস্থাটা কি? পোর্টফোলিও ব্যবস্থা হচ্ছে এই যে ডিপার্টমেন্ট ভাগ করে দেয় না, যে ও এই ডিপার্টমেন্ট দেখবে, ও এই ডিপার্টমেন্ট দেখবে, মানে সামগ্রিক সিস্টেমটা একটা ডিপার্টমেন্ট করে ভাগ করে দেওয়া, সেটা চালু করেছিল লর্ড ক্যানিং। হয়েছে? 2 নাম্বার ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এলগিন, লর্ড এলগিন। এই এলগিনের টাইমে একটা জিনিসই ফেমাস, সেটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন থেকে 2-1 জিনিস আমরা ভালো জেনে নিই। ঠিক আছে, ওয়াহাবি কথাটা এসছে কোথা থেকে? লর্ড ক্যানিং এর পরে এলিগিন। পরে এসছে এমন কোনো কথা নেই, আমি কিছু কিছু বাদও দিয়েছি, হয়তো পরেই এসছে, ক্যানিংয়ের পরেই এসছে। ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, সব করিয়ে খাতা বোঝাই করে লাভ নেই। আচ্ছা, তাহলে প্রথম দিকে আমরা দেখে নিই। 1757 মহাবিদ্রোহ হলো। 1858-তে আসলো মহারানীর ঘোষণাপত্র। তারপর সেখান থেকে লর্ড ক্যানিং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে হয়ে গেল ভাইসরয়। ঠিক আছে, ভাইসরয় হিসেবে ওনার প্রথম কাজ হচ্ছে আইপিসি এনেছে, ইন্ডিয়ান পিনাল কোড।
আর কি করেছে, পোর্টফোলিও সিস্টেমটা চালু করেছে। হয়ে গেল। আচ্ছা, এরপরে আসলো কি লর্ড এলগিন। ওনার টাইমের একটা বিখ্যাত ঘটনা কি, সেটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন সম্পর্কে এবার দু একটা জিনিস দেখে নিই, ঠিক আছে। আরবের একজন লোক ছিল, তার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। কি নাম? এই আব্দুল ওয়াহাব ইসলামের একটা নতুন ধর্মমত টাইপের শুরু করলো, ইসলামের আন্ডারে একটা নতুন ধর্মমত শুরু করলো, সেটাকে বলা হচ্ছে ওয়াহাবি মত, ঠিক আছে। এই ওয়াহাবি মত যখন ভারতে আসলো, তখন কয়েকজন লোক এই ওয়াহাবি মতটাকে সম্প্রসারণের জন্য খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব নিল, যেমন স্যার সৈয়দ আহমেদ খান, ঠিক আছে। আর তাছাড়াও ওই কী নাম হচ্ছে, ওর নাম হচ্ছে তিতুমির, মীর নিসার আলী, ঠিক আছে। বারাসাত বিদ্রোহ, যেটা বারাসাত বিদ্রোহ, তাহলে কোন বিদ্রোহের অংশ, কোন আন্দোলনের অংশ? ওয়াহাবি আন্দোলন। বারাসাত বিদ্রোহের নেতাকে তিতুমির, যার আসল নাম মীর নিসার আলী, ঠিক আছে। এফডি ক্লিয়ার, আর কিছু লাগবে না, এটুকুনি জানলেই হবে। আচ্ছা, 3 নাম্বার আছে জন লরেন্স। লরেন্স, জন লরেন্স লিখে দিই, জন লরেন্স, ঠিক আছে। এই লরেন্সের টাইমে ভারত এবং ইউরোপে টেলিগ্রাফ ব্যবস্থা শুরু হয়, টেলিগ্রাফ। ব্যবস্থা চালু হয়, ঠিক আছে। এবার যদি প্রশ্ন করে কোন ভাইসরয়ের আমলে ওয়াহাবি আন্দোলন হয়েছিল, উত্তর কি হবে? এলগিন। আইপিসি কি চালু করেছিল? ব্যাস। আর ভারত আর ইউরোপের মধ্যে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়েছিল কার সময়? লর্ড লরেন্স, ঠিক আছে। আন্দোলনটা এটা হচ্ছিল বারাসাতে তো? সমগ্র ভারতেই হয়েছিল, তবে বাংলার বারাসাতে বেশি করে ফোকাস হয়েছিল। আর বারাসাত বিদ্রোহের নেতা ছিল তিতুমির, ওই বাঁশের কেল্লা যে বানিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? আর আছে, আচ্ছা, আর করেছিল কলকাতা, মাদ্রাজ আর বোম্বাই, বর্তমানে যেটা মুম্বাই, হ্যাঁ। এখানে হাইকোর্ট চালু করেছিল, হাইকোর্ট, হ্যাঁ, এইচসি। এখানে একটা করে হাইকোর্ট স্থাপনা করেছিল। আর প্রথম সুপ্রিম কোর্ট কোথায় হয়েছিল? কলকাতায়। পরবর্তী আছে লর্ড মেয়ো। ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে এখান থেকে, হ্যাঁ। 1872 খ্রিস্টাব্দে, 1872-তে প্রথম জনগণনা হয়েছিল, 1872-এ। এবার জনগণনাকে ইংলিশে কি বলে? সেন্সাস, তাই তো। জনগণনাকে ইংলিশে বলে সেন্সাস। তবে 1872-এর এইটাকে যেটা হলো, সেটাকে সেন্সাস বলছে না, সেটাকে কি বলছে? স্ট্যাটিস্টিক্যাল সার্ভে। কি বলছে? স্ট্যাটিস্টিক্যাল সার্ভে, ঠিক আছে। এবার যদি প্রশ্ন করে যে ভারতের প্রথম জনগণনা কত সালে হয়েছিল? 1872। এইটা ছিল রেগুলার না, এটা সে বছর করেছিল, কিন্তু সেটা আমাদের কি এখন জনগণনা কত বছর পর পর হয়? 10 বছর পর পর হয়, 10 বছর পর পর জনগণনা হয়। তবে এটা রেগুলার বেসিসে চালু হয়নি, সেই বছর করেছিল আর কি, এরকম একটা সিস্টেম। আর ওইটাকে নাম কি দিয়েছে? স্ট্যাটিস্টিক্যাল সার্ভে, ঠিক আছে। পরিসংখ্যান গণনা ওই জাতীয় কিছু একটা দিয়েছিল। আচ্ছা, কার সহযোগিতা করেছিল? এখানে সভাপতি কে ছিল? লর্ড মেয়র টাইমে। কার সহযোগিতায় করেছিল এটা? উইলিয়াম হান্টার। মানে জনগণনাটা, হ্যাঁ, জনগণনাটা কন্ডাক্ট করিয়েছিল এই লর্ড মেয়ো, আর সেইটা কাজগুলো করেছিল হচ্ছে উইলিয়াম হান্টার, ঠিক আছে। আর কি করেছিল? সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে। সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিল, এবার যদি প্রশ্ন করে যে সার্ভে অফ ইন্ডিয়া কে প্রতিষ্ঠা করে? লর্ড মেয়র। বাংলা, মাদ্রাজ আর বোম্বাই প্রেসিডেন্সিতে হাইকোর্টকে প্রতিষ্ঠা করেন জন লরেন্স। কার সময়কালে দেবে? এইভাবে দেবে কোশ্চেন, যে কার সময়কালে বা কার ভাইসরয় থাকাকালীন সময় এটা হয়েছিল, ঠিক আছে। উপর দিকটা মুছলাম একটু, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ,
লর্ড মেয়ো 1872 খ্রিস্টাব্দে ওনার সময় প্রথম জনগণনা হলো, ঠিক আছে। এটাকে কি বলা হচ্ছে? স্ট্যাটিস্টিক্যাল সার্ভে। এই জনগণনার দায়িত্বে কে ছিলেন? উইলিয়াম হান্টার। এই হান্টারই আবার প্রথম হান্টার কমিশন করেছিল। হান্টার কমিশনটা কি সংক্রান্ত? শিক্ষা সংক্রান্ত ভারতীয় প্রথম কমিশন হচ্ছে হান্টার কমিশন, ঠিক আছে। আর সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছে, সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, পরে আছে নর্থ ব্রুক, 5 নম্বর, তাই তো। নর্থ ব্রুক, লর্ড নর্থ ব্রুক, ঠিক আছে। আচ্ছা, 1872 3 আইন আছে, 1872 3 আইন, 1872 3 আইন। এই ক্লাসটা মানে আজকের এই ভাইসরয়টা পড়ানোর পরে আমি পড়াবো হচ্ছে সোশ্যাল রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, ঠিক আছে। বিদ্রোহ না, যাই হোক হলো বলছি। ওইখানে দেখব আমরা কিছু কিছু ভারতীয় সভা সমিতি গড়ে উঠছে, যারা কিনা প্রাচীনপন্থী যেসব নিয়ম টিয়মগুলো আছে সেগুলোর বিরোধিতা করছে, আবার কোনো কোনো ব্রিটিশদের আনা কোনো নিয়মের বিরোধিতা করছে। মানে মেনলি বিরোধ বা জাগরণ ঘটে, এটা পরে বলছি, আরও আলোচনায় আসছি। তো একটা সমিতি ছিল, তার নাম হচ্ছে ব্রহ্ম সমাজ। কি নাম? এই ব্রহ্ম সমাজের আন্দোলনের ফলে 1872 খ্রিস্টাব্দে 3 আইন আসলো। 3 আইন কি? 3টে মেনলি আইন প্রকাশিত হয়েছিল, যে বাল্যবিবাহ হবে না, পুরুষ বিধবা মানে বহুবিবাহ করবে না, আর না বিধবা বিবাহ চালু হলো। বাল্যবিবাহ বন্ধ, পুরুষের বহুবিবাহ বন্ধ, অসহবর্ণ বিবাহ চালু, আর বিধবা বিবাহ চালু, ঠিক আছে। এইটাই 3 আইন দিয়ে এনেছিল। কার সময় এসেছিল? নর্থ ব্রুকের সময়, ঠিক আছে। আচ্ছা, আর 1876 নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এসেছিল। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আস্তে আস্তে এই 19বিংশ শতকের শুরুর দিকে ভারতীয় তথা বাঙালিরা বিশেষ করে খুব জেগে উঠছিল, শিক্ষাগত দিক থেকে সামাজিক দিক থেকে খুব সক্রিয় হয়ে উঠেছিল। তো বাংলায় তখন একটা নতুনভাবে অ্যাক্টিভ মুভমেন্ট দেখা গেল, সেটাকে বলছে নবজাগরণ। ইতালিতেও একসময় এরকম নবজাগরণ হয়েছিল, সেটাকে বলছে রেনেসাঁস। কী বলা হচ্ছে? রেনেসাঁস। এবার এই নবজাগরণের ফলে মেনলি যে কালচারাল সেক্টরগুলো আছে, শিক্ষা, তারপর হচ্ছে এই নাটক, কবিতা টবিতা, গান ইত্যাদি, মানে এরিয়া খুব ইফেক্টেড হয়, ঠিক আছে। এবার এর ফলে মানুষ কি করলো? মানুষ যখন শিক্ষিত হওয়া শুরু করলো, যেখানে এই যেমন কি নীল বিদ্রোহের প্রতিরোধে কোন নাটক লেখা হলো? নীল দর্পণ লেখা হলো। এবার নীল দর্পণটা নাটকটা যখন প্রচারিত হবে, সেটা লোকে দেখবে, লোকে দেখে আরও ব্রিটিশদের প্রতি ক্ষোভ বাড়বে। সুতরাং ব্রিটিশরা কী চাইবে? যে এই ধরনের জিনিস যতটা কন্ট্রোলে রাখা যায়। এবার যাতে কোনো নাটক, ব্রিটিশ বিরোধী কোনো নাটক সম্প্রচারিত না হতে পারে বা মঞ্চস্থ না হতে পারে, তার জন্য আনা হলো 1876 নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, যে কোনো রকম নাটক সেটা মঞ্চস্থ করার আগে ব্রিটিশদের কাছে পারমিশন নিতে হবে। বোঝা গেল? সেটা কার সময় এসেছিল? লর্ড নর্থ ব্রুক। বোঝা গেল? এরপরে শয়তান সবচেয়ে, লর্ড লিটন। এরপর আসবে ও এই নর্থ ব্রুকের ওই মেকলে মিনিট হয়েছিল না? মেকলে মিনিটটা 35 আগে হয়েছিল। আচ্ছা, লিটনের সময়, হ্যাঁ ঠিক আছে, এই লিটনের সময়, হ্যাঁ, যে ভিক্টোরিয়া আছে, কুইন ভিক্টোরিয়া, কুইন ভি লিখলাম, ওকে কাইজার ই হিন্দ দেওয়া হয়েছিল, একটা উপাধি, কাইজার ই হিন্দ। হ্যাঁ, এই উপাধিটা গান্ধীজিকেও দেওয়া হয়েছিল, ঠিক আছে। গান্ধীজি পরিত্যাগ করেছিল, পরে রিফিউজ করেছিল যে না। কি আর আচ্ছা, এইবার
1878-এ, তাই তো 1878-এ আরও দুটো আইন আনলো। একটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, কত সালে বললি? 78। প্রেস অ্যাক্ট আর আর্মস অ্যাক্ট। মানে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট থেকে বলা হলো যে কোনো রকম ব্রিটিশ বিরোধী কথাবার্তা তোমার সংবাদপত্রে ছাপা যাবে না, সুতরাং সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হলো। আর অস্ত্র আইনে কি বলা হলো, যে কেউ বিনা অনুমতিতে কোনো রকম অস্ত্র রাখতে পারবে না, আগ্নেয় অস্ত্র রাখতে পারবে না। বোঝা গেল? তাহলে এটা কার সময় আনা হয়েছিল? লর্ড লিটনের সময়। ঠিক আছে, আর কি আছে? সিভিল সার্ভিসের যে বয়স, সিভিল সার্ভিস পরীক্ষা, সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? নেতাজি সুভাষচন্দ্র বসু। লর্ড কর্নওয়ালিস। ও সঙ্গে পাস করেছিল। আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের এজ 21 থেকে 19 করে দিয়েছিল। মানে 21 বছর বয়স আগে ছিল, 21 বছর হলে পরে সে পরীক্ষাটা দিতে পারবে, সেটা কমিয়ে 19 এনে দিল। যেমন রাজীব গান্ধী ভোটের বয়স 21 থেকে 19 এনেছিল। বোঝা গেল কি বললাম? আচ্ছা, নেক্সট আইটেমে যাই তাহলে। নেক্সট একটা খুব ভালো লোক, রিপন, সত্যি ভালো, লর্ড রিপন। ওনার নামের আগে লর্ড লেখাই যায়। এই লর্ড রিপন 1881-তে ফ্যাক্টরি আইন আনলো। ফ্যাক্টরি আইন, ফ্যাক্টরি আইন কি করলো? এটা থেকে শ্রমিকদের নিম্নতম মজুরি বেঁধে দিল, যে এই মজুরিটা তোমাকে দিতেই হবে। কাজের সময় একটা লিমিটেড করলো, যে 8 ঘন্টা বা 10 ঘন্টার বেশি কাজ করানো যাবে না শ্রমিকদের দিয়ে। সুতরাং শ্রমিকদের কল্যাণ বা স্বার্থের দিকে তাকিয়ে এই আইনটা আনলো। 1881-তে কে আনলো? লর্ড রিপন। আচ্ছা, এরপরে এই যে দুটো আইন আছে, আর্মস অ্যাক্ট আর ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এই দুটোকে বাতিল করলো। তা চালু করলো কে? লিটন। বাতিল করলো রিপন। কি বাতিল করে? এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আর আর্মস অ্যাক্ট। এটা বাংলা লিখতে চাস তাহলে দেশীয় ভাষা সংবাদপত্র আইন, আর এটা হচ্ছে অস্ত্র আইন। ঠিক আছে? আচ্ছা, 1883-তে আনলো ইলবার্ট বিল। ইলবার্ট বিল, ইলবার্ট বিলটা কি? এই ইলবার্ট বিল আসার আগে কোনো ভারতীয় শ্বেতাঙ্গদের কোনো বিচার কার্য করতে পারবে না। দেখা গেলো তুই পড়াশোনা করে জর্জ হলি, ম্যাজিস্ট্রেট হয়ে গেলি, কিন্তু তাও তুই ব্রিটিশদের কোনো রকম বিচার টিচার করতে পারবি না। ঠিক আছে? এই ইলবার্ট বিল এনে কি বললো, যে না, এখন থেকে সবাই সবার বিচার করতে পারবে। দেখা গেলো সে ভারতীয়, সে ইংরেজদের বিচার কার্য করতে পারবে, ইংরেজ হোক সে ভারতীয়দের করতে পারবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, বোঝা গেল? এইটা নিয়ে খুব গ্যাঞ্জাম হয়েছিল, পরবর্তীকালে এই ইলবার্ট বিল ক্যান্সেলও করে দিয়েছিল। মানে এটা নিয়ে গ্যাঞ্জাম কারা করেছিল বলো তো? ব্রিটিশরা। সাবাস, লাইক দিলাম। আচ্ছা, আর কি আছে? প্রথম 1881-তে রেগুলার সেন্সাস চালু করে। মানে এই যে জনগণনাটা আছে সেটা রেগুলার বেসিসে, যে 10 বছর পর পর যে জনগণনাটা এখন আমাদের হয়, ঠিক আছে, 10 বছর পর পর, সেটা চালু করেছিল লর্ড রিপন। তাহলে আরসি লিখে দিলাম, হ্যাঁ, রেগুলার সেন্সাস। আর কি করেছিল? এই যে বয়স আইসিএস এর, সিভিল সার্ভিসের, সেটা 19 থেকে আবার 21 করে দিয়েছিল। বোঝা গেছে? লিখে নাও। আচ্ছা, এই কতদূর আসলাম তাহলে? রিপন হলো, তাই তো? আচ্ছা, আরসি মানে বলতো কি? রেগুলেটিং অ্যাক্ট। রেগুলার সেন্সাস, ধারাবাহিক জনগণনা শুরু করে কে? রিপন। শুরু থেকে আবার রিভিশন করি একদম, হোক। প্রথমে কি আসবে? প্রথম ভাইসরয় কে? লর্ড ক্যানিং। আচ্ছা, লর্ড ক্যানিং করলো। আচ্ছা, লর্ড ক্যানিং একটা সিস্টেম এনেছিল। কি সিস্টেম? আইপিসির একটা আইন,
পোর্টফোলিও ব্যবস্থা ছিল। পোর্টফোলিও ব্যবস্থা কি করেছে, ডিপার্টমেন্ট ভাগ করার যে সিস্টেমটা সেটা কে আনলো, ক্যানিং ক্যানিং। ক্যানিং আচ্ছা, ভারতের শেষ গভর্নর জেনারেল কে, রিপন হ্যাঁ লর্ড ক্যানিং। ও গভর্নর জেনারেল। হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে আইপিসি আনলো। তারপরে আছে হচ্ছে কি এলগিন। এলগিনের সময় কি হয়েছিল, কি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন কে শুরু করেছিল, ওয়াহাব, আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব, আর ভারতে সৈয়দ আহমেদ, সৈয়দ আহমেদ খান। আর বাংলায়, বাংলায় বাংলায় তিতুমির। আরবে হচ্ছে আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব, ভারতে সৈয়দ আহমেদ খান। বাংলায় তিতুমির, বাংলায় তিতুমির। ব্যাস, তিতুমির আবার কোন আন্দোলন করছে, বারাসাত বিদ্রোহ বিদ্রোহ, নেতা। ঠিক আছে, আর কোন ঝামেলা নেই। নেক্সট আছে জন লরেন্স। ওনার টাইমে কি হলো, ইউরোপ থেকে আর মানে ভারত আর ইউরোপের মধ্যে টেলিগ্রাফ ব্যবস্থা শুরু হলো। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে গিয়ে কলকাতা, মানে তিনটে যে প্রেসিডেন্সি অঞ্চল আছে আমাদের, কলকাতা, মাদ্রাজ আর বোম্বাই, এখানে হাইকোর্ট তৈরি হলো একটা করে। আচ্ছা, আর কি আছে, আর এরপর আছে মেয়ো। মেয়ো, প্রথম সেন্সাস করেছিল মেয়ো, 1872, তাই তো 1872-এ। আর কি করলো, সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া করলো। ঠিক আছে, আর পরে দেখছি, একটু আগিয়ে নিই আবার, হ্যাঁ ক্যাসেটটা। তাহলে বল, লর্ড লিটন কাকে কাইজারে হিন্দ উপাধি দিয়েছিল, ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া, তাই তো। আচ্ছা, রিপনের পরে এবার আসবে লর্ড কার্জন। ইনি ভালো জন্য খারাপ হলো। শয়তান, জম শয়তান এটা। এই কার্জন 1902-এ র্যালে কমিশন গঠন করেছিল। খালি এইটুখানি জানলেই হবে। র্যালি কমিশন। হ্যাঁ, 1902, ঠিক আছে। নেক্সট কি করলো সবচেয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, 1904-এ ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন আনলো। ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন, বিশ্ব ভারতীয় বিশ্ববিদ্যালয়, আইন। তারপরে কি করলো, সবচেয়ে বিখ্যাত ঘটনা ওর জীবনের, 1905-এর বঙ্গভঙ্গ। আচ্ছা, মানে বাংলাকে ভঙ্গ করে দিয়েছে। বলে দিচ্ছে সব। আবার 1905-এই রেলওয়ে বোর্ড করলো, রেলওয়ে বোর্ড। ঠিক আছে, আচ্ছা। সাই, সাই, আচ্ছা, এসআই, আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা একটা ডিপার্টমেন্ট, এটা শুরু করলো। ঠিক আছে, আর কিছু ছিল না। এবার এক এক করে আসি। র্যালে কমিশন 1902, 1904-এ বিশ্ববিদ্যালয় আইন, 1905-এ বঙ্গভঙ্গ। এবার বঙ্গভঙ্গ নিয়ে কয়েকটা কথা একটু বলে দিই। লর্ড কার্জন বঙ্গভঙ্গ কেন করলো, আমরা কি দেখলাম, আস্তে আস্তে কিন্তু বাঙালি তথা ভারতীয়রা জেগে জেগে উঠছে এবং ভারতীয়দের যে স্বাধীনতার যে প্রবৃত্তি, স্বাধীনতার যে চাওয়া, এই চাওয়াটা কোথা থেকে সূত্রপাত হয়েছিল, বাংলা থেকে। এবার বাংলা মানে হচ্ছে বাংলাদেশ প্লাস পশ্চিমবঙ্গ এবং আরও সারাউন্ডিং কিছু অঞ্চল নিয়ে তৎকালীন বাংলা ছিল। এইবার ব্রিটিশরা দেখছে এই বাংলাতে তো গণ্ডগোল আছে, এই বাংলাকে কোনোভাবে দুর্বল করতে হবে। দুর্বল করতে গেলে কী করতে হবে, এদের মধ্যে বিভেদ করতে হবে। বিভেদ করতে গেলে কী করতে হবে, তখন হিন্দু মুসলিম খুব একতা ছিল। ঠিক আছে, হিন্দু মুসলিম খুব একতা ছিল। এইবার 1905-এ বললো বঙ্গভঙ্গ, মানে বাংলাকে দুভাগ করা হবে। কীরকম, এই ধরে নিলাম আমি ভারতের ম্যাপ, এখানে আছে বাংলাদেশ, তাই তো। এইখান থেকে বলতে এইটা হচ্ছে পূর্ব বাংলা আর এটা হচ্ছে পশ্চিম বাংলা। ঠিক আছে, এটা পূর্ব বাংলা আর এটা পশ্চিম বাংলা, এরমভাবে ভাগ করে দেবে। এবার তখন বাংলার লোক খুব খেপে গেল। 1905-এ তখন শুরু করলো স্বদেশী আন্দোলন। কি আন্দোলন, স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনের সাথে আরেকটা আন্দোলন চললো, সেটা হচ্ছে বয়কট মুভমেন্ট বা বয়কট আন্দোলন। স্বদেশী আন্দোলনে কি বলছে,
যে ব্রিটিশদের সব জিনিস বর্জন করে দেবো, ব্রিটিশদের কিছু আর নেবো না, তাহলে ওটা দুর্বল হবে। ব্রিটিশদের দ্রব্য যেমন বর্জন করবো, সেটা হচ্ছে বয়কট আন্দোলন, তেমনভাবে স্বদেশী মানে আমার মানে দেশের তৈরি জিনিসপত্র আমরা ব্যবহার করব। ঠিক আছে। এইবার 1905-এ হিন্দু মুসলিম একতা বাড়ানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন চালু করলো। হ্যাঁ, বঙ্গভঙ্গের সময় একদিন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, কি নাম, ইনি অরন্ধন দিবস পালনের কথা বলেছিল, যে একদিন বাংলার সব বাড়িতে রান্না বন্ধ থাকবে, মানে একটা শোক যাপনের জন্য, যে বাংলা ভাগ হয়ে যাবে, তাই ডিভিশন হয়ে যাবে। যেমন কি কদিন আগে বললো না, নদিয়া দুভাগ হয়ে যাবে, মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল না, যে পলিটিক্যালভাবে নদিয়া দুটো ভাগ করে দেওয়া হবে। হ্যাঁ, ভিডিও চলছে, নাম নিস না তো ভিউজ কমে যাবে। না কোনো ব্যাপার না, ও ভালো কথা তো, কারেন্ট অ্যাফেয়ার্স। তো তখন খুব একটা শোরগোল পড়লো না, দেখবি আরে নদিয়ার ম্যাপের মধ্যে শ্রীকৃষ্ণ ছবি টবি লাগিয়ে অনেক কিছু করেছিল। তোরা ফেসবুক ফলো করিস, ঘুম ভাঙিয়ে ফলো করিস। হ্যাঁ, তোরা ফেসবুক ঘুম ভাঙিয়ে ফলো করিস, কোথায় ফ্রি ফায়ার পিটানো, কোথায় কে কি ঝুলায় নাচে, ওসব জিনিস তোমরা দেখবা। ঝরে পড়ছে, কোথায় রে এইসব জিনিস দেখবা। রাজুদার পরোটা, ওইসব জিনিস দেখবি। তো শেষ ফিনিশিং গিয়ে 1911 সালে বঙ্গভঙ্গ ক্যান্সেল হচ্ছে। না থাক ভাই, আর বঙ্গভঙ্গ ক্যান্সেল করবো না, ঠিক আছে, আসি ওটা আস্তে আস্তে। আর কি করলো, রেলওয়ে বোর্ড গঠন করলো, যাতে রেলের থেকে ইনকামটা খুব ভালো রকমভাবে আদায় করা যায়। আর করলো নতুন একটা ডিপার্টমেন্ট, আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর ওটা ছিল সার্ভে অফ ইন্ডিয়া। তা সার্ভে অফ ইন্ডিয়া কে করলো, সার্ভে অফ ইন্ডিয়া কার্জন করেছে নাকি, মেও, সার্ভে অফ ইন্ডিয়া করলো মেও, তার সাথে আর্কোলজিক্যাল ঢুকে গেল, কি করলো, কার্জন হয়ে গেল। আচ্ছা বুঝবাও, বোঝা গেছে অবধি, আরো আসছি ডিটেলসে। এরপর আসলো মিন্টো, লর্ড মিন্টো। এর সময় সবচেয়ে বড় ঘটনা 1906-এর মুসলিম লীগ। মুসলিম লীগ কোথায় গঠিত হয়েছে, ঢাকার নবাব সালিমুল্লাহর বাড়িতে। অবশ্যই ঢাকার নবাব সালিমুল্লাহর বাড়িতে। কোথায়, ঢাকায়, ঠিক আছে। ঢাকার নবাব সালিমুল্লাহ। এইবার আমরা আস্তে আস্তে যখন পড়বো, তখন আমরা দেখবো 1885-তে কংগ্রেস হলো না, কংগ্রেস কবে হলো, 1885-তে তো কংগ্রেস, 1885-তে যখন কংগ্রেস হলো, ন্যাশনাল কংগ্রেস গঠিত হলো, পড়বো, তখন সব একভাবে চলছিল, হিন্দু মুসলিম কোনো ডিভাইডেশন ছিল না। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ উনি মনে করলো যে কংগ্রেস শুধুমাত্র মুসলিমদেরই, হিন্দুদের সাপোর্ট করছে, মুসলিমদের জন্য কিছু ভাবছে না। সেই সব মনে চিন্তা ভাবনা নিয়ে 1906 সালে, এই দেখো কি গঠন করলো, কে গঠন করলো, মোহাম্মদ আলী জিন্নাহ। কার বাড়িতে, সালিমুল্লাহর বাড়িতে। কোথাকার নবাব ছিল, ঢাকার নবাব, তাহলে গঠিত হলো কোথায়, ঢাকায়, ঠিক আছে। এইবার এই মুসলিম লীগ পরবর্তীকালে গিয়ে দাঁড়াবে কংগ্রেসের গলার কাটা হয়ে। কীরকম, কংগ্রেস চাইবে ভারতের স্বাধীনতা, কিন্তু মুসলিম লীগ চাইবে পৃথক রাষ্ট্র, মানে ভারত ভেঙে ওদের জন্য আলাদা রাষ্ট্র করতে হবে। একমাত্র এই মুসলিম লীগের জন্যই ভারত এবং পাকিস্তান আলাদা হয়েছিল। কি বললাম, বোঝা গেল, নাহলে পরে এখন সব থাকতো। বোঝা গেল, বোঝা যায়নি, হচ্ছে ব্যাপার। আচ্ছা আস্তে আস্তে আগায়, তাহলে আগে ভাইসরয়দের। এবার ভাবতো যদি ভাগ না হতো, তাই ভারত আর পাকিস্তানের টোটাল আর্মি যোগ কর, ওয়ার্ল্ডের সবচেয়ে টপ আর্মি পাওয়ার হয়ে যেত। ভারত আর পাকিস্তানের ক্রিকেট টিম যোগ কর, ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ক্রিকেট টিম হতো। মানে এই অস্ট্রেলিয়া তুলি মেরে উড়িত, কারণ পাকিস্তানের বোলাররা তো খুব ফেমাস নাকি শুনেছি,
হ্যাঁ তাহলে তুলনামূলক ভালো। তবে পাকিস্তানের বোলার ফেমাস। মানে ওয়ার্ল্ডে ডমিনেট করতো। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কিন্তু পাকিস্তানের লোক ভালো না। মুসলিম লীগের যে প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। কিন্তু পাকিস্তানের লোক ভালো না, বোম বানায় না। এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আমি বলবো না। পাকিস্তান তো আমাদের ইন্ডিয়াতেই আছে, এইখানে এই তো কি যেন জায়গাটার নাম, বোম মারে দিনে দুপুরে বোম মারে, ভোটের সময় পাওয়া যেতে পারবে না। আমি একজন গেছিলাম, মুখে রুমাল বাঁধা ছিল বলে তারা করেছিল। তোমাদের মুসলিম পাড়ায় তোমাদের আন্দোবাস তোমাদের হ্যাঁ, আমি আর ভুটন বলে একজন গেছিলাম। আচ্ছা থাক, ওটা পরে দেখছি। এই 1907 এই শোনো, 1907 কংগ্রেস বিভাজন হয়েছিল। কংগ্রেস সুরাট স্প্লিট বলে, এটাকে কি বলে? সুরাট স্প্লিট বা সুরাট বিভাজন। কংগ্রেস বিভাজনকে, হ্যাঁ, ব্যাপারটা কি, এই 1907 আগে একটা অন্য কথা আসি, প্রত্যেক সুরাট বিভাজন হয়েছে 1885 যখন কংগ্রেস প্রতিষ্ঠা হলো, তারপর থেকে প্রত্যেক বছর কোনো এক মাসে কোনো একটা ভারতের বিভিন্ন প্রান্তে, তখন তো অখণ্ড ভারত ছিল, পাকিস্তানও ভারতের অংশ, বাংলাদেশও ভারতের, সবই ভারতের অংশ, সারা ভারতের কোথাও না কোথাও কোনো কোনো বড় বড় শহরে একটা করে বাৎসরিক অধিবেশন বসতো। ঠিক আছে, সেই বছর 1907 সালে অধিবেশন কোথায় বসেছিল? সুরাটে। সেই সুরাটে কংগ্রেসের মধ্যে যারা প্রাচীনপন্থী আর যারা নব্যপন্থী ছিল, অর্থাৎ যারা একটু পুরনো রীতিনীতিতে বিশ্বাসী, যারা একটু নতুন রীতিনীতি বিশ্বাসী, এই দুটো দলের মধ্যে একটু বিভাজন হয়ে যায়, কথা কাটাকাটি বেঁধে যায়। ঠিক আছে, এই নিয়ে দুটো দল আলাদা হয়ে গেছিলো, মানে দল কংগ্রেসে ছিল কিন্তু মনে মনে ভাব আলাদা ছিল। একটা হয়েছে চরমপন্থী আর একটা হচ্ছিল নরমপন্থী। চরমপন্থীদের কথা হচ্ছে ওই ব্রিটিশদের কাছ দিয়ে নেবই, যা লাগবে নেব, মায়েরা হলে মায়েরা নেবো, খুন করলে খুন করে, বোম মারা বোম মায়েরা, যেভাবে আমি নেবো। আর নরমপন্থী, স্যার দেবেন দুটো ভিক্ষা দেন স্যার, আমাদের একটা কল লাগবে বাড়িতে স্যার, কলটা লাগে, এরকম চাওয়া চিন্তা আর, কিন্তু আবেদন নিবেদন পদ্ধতির মধ্যে একটা বিশ্বাস ছিল। তো 1906 সুরাট বিভাজনের মধ্যে দিয়ে এটা দুটো বিভাজন হয়েছে, চরমপন্থী নরমপন্থী বিভাজন। এবার যদি প্রশ্ন করে, যখন সুরাট বিভাজন হয় বা কংগ্রেস চরমপন্থী নরমপন্থী বিভাজিত হয়, তখন ভাইসরয় কে ছিল? লর্ড মিন্টো। মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় মিন্টো। তাহলে কত সালে চরমপন্থী নরমপন্থী ভালো হয়? 1907 সুরাট মানে সুরাট বিভাজন। আর এটা আবার 1916-তে যুক্ত হয়ে গেছিল লখনৌ চুক্তির মাধ্যমে, খুব সম্ভবত ভুল যদি না হয়। আচ্ছা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ শুরু হয়েছিল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ 1902-এ মনে হয়, ওই 1902 সালে এই মহারানী ভিক্টোরিয়া মরে গেছিল। মেমোরিয়াল হল এর কাজ শুরু হয়। ঠিক আছে, আরও এসেছিল 1909-এর মরলে মিন্টো আইন এসেছিল সময়, কত সালে বললে? 1909 মরলে মিন্টো আইন। আর 1908-এ ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। ক্ষুদিরামের ফাঁসি। ওকে, ঝামেলা শেষ। চলো শুরু করি। মিন্টো শেষ, এবার আসবে লর্ড ফোনপে। এবার আসবে লর্ড রাজুদা। ঘুমায় বাড়ি আচ্ছা, যদি রাজুদা যদি এখানে একটা লর্ড হতো তাহলে পরে কিরম হতো? রাজুদা যদি কোনো একটা লর্ড হতো, প্রথম পয়েন্ট, রাজুদার বাড়ি গুমায় ছিল। রাজুদা 3:40 ট্রেন ধরে আসে, রাজ্যকে বড় আসতো রাজুদা রাত থেকে পরোটা বাজতো ফ্যামিলি সবাইকে নিয়ে। হ্যাঁ, না না, শিয়ালদা চত্বরে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, প্রথম তৈরি রাজুদার ফেমাস বাণী ছিল এইটা। এটা ফেমাস বাণী ছিল, এটা ডায়লগ ছিল, এটা উপাধি ছিল। ঠিক আছে, পরোটা কিং উপাধি দেওয়া হয়েছিল। প্রচুর অ্যাড দিচ্ছে, প্রচুর পরিমাণে অ্যাড দিচ্ছে রাজুদা তো
রাজু তো ফেমাস, রাজু দা। এই এই শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। 19 1911 বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ, হ্যাঁ। তার সাথে কি হলো, আমাদের যে দেশের রাজধানী ছিল সেটা কলকাতা থেকে দিল্লি চলে গেল। তাহলে কোন সময়ে? 1911 সালে। আর হার্ডিঞ্জের সময়, হ্যাঁ, হার্ডিঞ্জ সময় গেলে কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত। আর কি হলো, মোহনবাগান দল, মোহনবাগান প্রথমবার ভারতীয়দের হারিয়েছিল। আইএফএ শিল্ড জিতেছিল প্রথম। ভারতীয়দের হারিয়েছে না ব্রিটিশদের হারিয়েছিল। আইএফএ শিল্ড জিতেছিল, আইএফএ শিল্ড উইন মোহনবাগান। সেই সময় মোহনবাগানের ক্যাপ্টেন কে ছিল? শিবদাস ভাদুরী। ঠিক আছে, আচ্ছা নেক্সট আইটেমে আসি। প্রথম বঙ্গভঙ্গ চালু হয়েছিল WW ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট 1914। প্রথম বঙ্গভঙ্গ চালু হয়েছিল 1914। ঠিক আছে, গান্ধীজি ভারতে ফিরেছিল। আবার কি বঙ্গভঙ্গ চালু হয়? না, দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি ফিরেছিল। ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল বিশ্বযুদ্ধে। গান্ধীজি ভারতে ফিরেছিল, ভারতে ব্যাক। এ বলো না, হ্যাঁ বলো। গান্ধীজি কোথায় গেছে? দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা না, ল নিয়ে পড়াশোনা করতে, তারপর কাজ করতে করতে ওখানে। সে গান্ধীর সময় গান্ধী বলবো ওখানে, এখন সব আগে ইন্টারেস্ট হারিয়ে লাভ নেই। এরপরে চেমসফোর্ড। হ্যাঁ, গান্ধীজি ভারতে ব্যাক। বাপুজি এখন একটা জিনিসই বিখ্যাত, কি জানিস তো? কেক। বাপুজি বলতে এখন একটা জিনিসই বিখ্যাত, কেক। বাবুজি বাবুজি, ওটা বাপুজি, বাবুজি না। গান্ধীজি হ্যাঁ, নোটে নোটে সেসব গান্ধীর সময় আলোচনা করবো নি, ও বললে এখন ইন্টারেস্ট হারিয়ে গেলি। জেমস ফোর্ড। কি কি? হ্যাঁ, গান্ধীজি জাতির জনক চাই। বুঝলি না? বুঝলি কাকে? হুমরুল লীগ। দিদি অধিবেশন চুক্তি। ভারতে আসে ওয়েট ওয়েট, সব বলে দেবো, 1 মিনিট। ভাইও লিখতে দাও ভাইও। বলবো, এই দেখো শোনো, 1916-তে হোম রুল লীগ বলে একটা দল গঠিত হলো, বোঝা গেল? 1916-তে লখনৌ অধিবেশন হলো, কার? কংগ্রেসের। এইখানে লখনৌ চুক্তি হয়েছিল, চরমপন্থী আর নরমপন্থী জুড়ে গেছিল, আর কংগ্রেস আর মুসলিম লীগ জুড়ে গেছিল যে তারা এখন থেকে একসাথে কাজ করবে। কিন্তু ওই চুক্তিতে চুক্তি অবধি সীমাবদ্ধ ছিল, কাজে আর কিছু নেই। মনে মনে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, অসহযোগ আন্দোলন 1920-তে। চম্পারণ সত্যাগ্রহ করেছিল গান্ধীজি, খেদা সত্যাগ্রহ করেছিল, আর আহমেদাবাদ সত্যাগ্রহ করেছিল। ওগুলো স্পেসিফিক্যালি বলবো, কত সালে এগুলো লেখা রাখবেন। এগুলো যখন গান্ধীজি পড়াবো তখন ডিটেলসে লেখাবো, 10 বার লিখে লাভ নেই। এখন যদি প্রশ্ন করে যে অসহযোগ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিল,
আহমেদাবাদ সত্যাগ্রহের সময় চেমসফোর্ড। ওকে, চলো। লখনৌ চুক্তি। এরপরে দেখো আর একটা জিনিস হয়েছিল, এই দেখ গুজরাটে গান্ধীজি সবরমতী আশ্রম গুজরাটে গান্ধীজি সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিল। কার সময়? চেমসফোর্ডের সময়। ঠিক আছে, বুঝলাম রে। খেদা সত্যাগ্রহ, খেদা। আচ্ছা, এরপরে লর্ড আরউইন, আসতে, হ্যাঁ লর্ড আরউইন। এবার আমি সুন্দর করে লিখছি, দেখ 1927 সাইমন কমিশন গঠিত হয়েছিল। সাইমন কমিশন এই লর্ডের নাম কি? আরউইন, লর্ড আরউইন। এরপরে 1927 সাইমন কমিশন গঠন হয়েছিল এবং 1928 বা 29 নাগাদ এসেছিল ভারতে। ঠিক আছে, আচ্ছা। তারপরে 1928 নেহেরু রিপোর্ট বেরিয়েছিল। নেহেরু রিপোর্ট, হ্যাঁ নেহেরু রিপোর্টটা কে দিয়েছিল? না, এই জায়গাটাই তো মারটা খাওয়া। মতিলাল নেহেরু না, বাপ, মতিলাল নেহেরু। 1929 জিন্না, মোহাম্মদ আলী জিন্না 14 দফা দাবি দিয়েছিল। মানে 14টা দাবি রেখেছিল ভারতের কাছে বা কংগ্রেসের কাছে বা ব্রিটিশদের কাছে। ঠিক আছে, এইগুলো ডিমান্ডগুলো পূরণ করতে হবে। এই 1929 মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল। মিরাট ষড়যন্ত্র মামলা। ঠিক আছে, গান্ধীজি, হ্যাঁ, বারোই মার্চ ডান্ডি যাত্রা করেছিল। ডান্ডি যাত্রা। ঠিক আছে, কার সময়? আরউইনের সময়। আর আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল। আইন অমান্য আন্দোলন সূচনা হয়েছিল কার সময়? আরউইনের সময়। এর কি হয়েছে? হইয়ে নাও। হয়েছে? লাস্ট ইম্পর্টেন্ট বুঝলাম। তাহলে বল, আইন অমান্য আন্দোলন কার সময় হয়েছিল? আরউইন। সত্যি তো? এবার লিনলিথগো, লিনলিথগো সেকেন্ড ডাব্লিউডাব্লিউ শুরু হয়েছিল এর সময়। ভারতীয় রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য, কথা এদিকে শোনো, ভারতীয় রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য ক্রিপস মিশন এসেছিল। ক্রিপস, এর সময় ক্রিপস মিশন ভারত এসেছিল। (1939) ফরওয়ার্ড ব্লক, গঠন করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার। চিত্তরঞ্জন দাস, নেতাজি, এরা সবাই মিলে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিল। ঠিক আছে,
39 সম্ভবত 42 নাগাদ ওরা হয় সম্ভবত, মনে নেই, ভুলে গেছি এখন মনে নেই। আচ্ছা, মিশন কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল, ঠিক আছে? এবং আজাদ হিন্দ ফৌজ গঠন হয়েছিল। এবার তো স্বাধীন হওয়ার কথা। আজকে কি আমরা স্বাধীন হতে পারবো? হুম, আজকে কি স্বাধীন হবো? দেরি আছে। ফরওয়ার্ড ব্লক গঠন একটু 1939 এই একটু শোন না, একটু লিখে দিতে পারে। এই কিউআইএমটা কি আর করবো? কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন হয়েছে, হয় না? এটা কি QIM? কুইট ইন্ডিয়া মুভমেন্ট ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। আশা করি সবার ক্লাস খুব ভালো লাগছে, তোমরা এইভাবে ক্লাস করতে থাকো। ইতিহাস প্রায় শেষের পর্যায়ে, মানে যারা অফলাইনে করে তাদের জন্য, অনলাইনে সব ভিডিও আসবে আস্তে আস্তে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর কি। লাইক শেয়ার এন্ড এখনো শেষ হয়নি, ক্লাস হবে এখনো অনেকটা। হ্যাঁ, ঠিক আছে, ডিপ ব্রেথ, জোরে নিঃশ্বাস। বাবার দিব্যি, হ্যাঁ, বাবার দিদি মায়ের দিব্যি সাবস্ক্রাইব করতে যাবে। সব সাবস্ক্রাইব, একদম দিব্যি রইলো, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে কি হবে? কিছুই হবে না, তোমাদের লস, তোমরা ভিডিও পাবে না। ভিডিও পাবে না। পুরো পেইড কোর্স একদম ফ্রিতে। QIM টা করে কি? কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো জিন আগে হাজার ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন হয়েছে। নেক্সট আইটেমে আসি। এরপরে লিলিতগড় পরে মাউন্ট ব্যাটেন এসেছিল সম্ভবত। এই মাউন্ট ব্যাটেন ছিল ভারত ছাড়া আন্দোলনের পরে কি লাই লিখলামই তো না। মাউন্ট ব্যাটেনের পরে, মানে মাউন্ট ব্যাটেনের সময় 1947 সালে ভারত স্বাধীন হয়, এবং মাউন্ট ব্যাটেন ছিল পরাধীন ভারতের শেষ ভাইসরয়। এবং স্বাধীন ভারতেও একজন ভাইসরয় ছিল, তার নাম হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। কি বললাম? চক্রবর্তী রাজা গোপালাচারী, মানে ভারতের শেষ ভাইসরয় হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, পরাধীন ভারতে হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। আর প্রথম আর একমাত্র ভারতীয় ভাইসরয় হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, হয়ে গেল। এইবার এই যে ভাইসরয়দের ক্লাসটা এই অবধি কমপ্লিট, মানে ভাইসরয় শুরু থেকে শেষ অবধি কমপ্লিট হয়ে গেল। দেখতে থাকো, ভালো লাগবে। জানি না কেউ দেখবে, ভালো লাগে না।